হুইসেল পড়লো, একজন সেন্ট্রি হাত বাড়িয়ে দিল, আমাদের দুটো গাড়ি ঢুকলো। আমার সহকর্মীরা উপস্থিত ছিল যারা, ওরা প্রোগ্রাম শুরু করলো। এই বিক্ষিপ্ত প্রোগ্রাম, কখন তো কেউ সিট নেই, কিছুই নেই। এক সময় জিয়াউর রহমানকে নিয়ে আমি একটা রুমে বসেছি, আমার এক সহকর্মী আবুল কালাম সাথে আমার কিছু কাগজপত্র দেখাচ্ছে। কি মনে করে আমি ওনাকে বললাম, আচ্ছা মেজর সাহেব, এখানে তো আমরা সবাই মাইনর, আপনি একমাত্র মেজর, আপনি কি নিজের কণ্ঠে কিছু বলবেন? উনি বললেন, হ্যাঁ সত্যি তো, কি বলা যায়। একটা কাগজে গিয়ে দেওয়া হলো। তারপর প্রতিটি শব্দ তিনি উচ্চারণ করেছেন, আমি উচ্চারণ করেছি, এইভাবে লেখা শুরু হলো, আই মেজর জিয়া অন বিহাফ অব আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডু হিয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তারপরে লেখা হলো, পাঞ্জাবিরা এই সব অস্ত্র ব্যবহার করছে, তাদেরকে দমন করতে আমাদের 2 দিন বা 3 দিনের বেশি সময় লাগবে না। তারপরে শেষ করা হলো, ভিক্টরি ইজ আওয়ার্স, খোদা হাফেজ, জয় বাংলা বলে। এই ঘোষণাটি ড্রাফটও তৈরি হলো আমার সাথে আলাপ করে করে। আমি সঙ্গে সঙ্গে অনুবাদও লিখলাম। আর আমার সহকর্মী বললাম, একটা ঘোষণা দিতে থাকো, কিছুক্ষণের মধ্যে মেজর জিয়াউর রহমান একটি জরুরি ভাষণ দেবেন। জিয়াউর রহমান বলবেন না, মেজর জিয়া বলবেন। তো কিছুক্ষণের মধ্যে মেজর জিয়া একটি জরুরি ভাষণ দেবেন, এইভাবে 2-3 বার বলা হয়েছে আগে, অ্যাডভান্স অ্যানাউন্সমেন্ট। তারপরে উনি নিজের কণ্ঠে ইংরেজিটা পড়েছেন, বাংলাটা আমি আমার সহকর্মী আবদুল্লাহ আল ফারুকের কণ্ঠস্বর ভালো, তাকে দিয়ে শুনিয়েছি। এই হলো, কোনো রকম পূর্ব প্রস্তুতি ছিল না, পরিকল্পনা ছিল না, এবং এটা স্বাধীনতা ঘোষণা নয়, এটা হচ্ছে বঙ্গবন্ধুর পক্ষ থেকে একই কথার পুনরুক্তি করা। এবং এটা 27 তারিখ সন্ধ্যায়, এবং রাষ্ট্রপতি জিয়া কোনোদিন নিজেকে স্বাধীনতার ঘোষক বলেননি, এবং 27 তারিখের জায়গায় 26 তারিখও বলেন নাই, উনি সবসময় 27 তারিখই বলেছেন। এবং 7ই মার্চের বক্তব্যকে তিনি একটা প্রবন্ধে কোনো পত্রিকায়, বিচিত্রায় সম্ভবত, গ্রিন সিগন্যাল বলেছেন, জাতির জনকের গ্রিন সিগন্যাল বলেছেন। কাজে ওই পরবর্তী সময়ে যে ঘোষক টোষক বলা হচ্ছে, এগুলো পরবর্তী সময়ের তৈরি, রাষ্ট্রপতি জিয়া ক্লেম করেন। আর আমি এখন যে কথাটুকু বললাম, এই যে ওনাকে ঠাট্টার মতো প্রস্তাব দিয়েছি, ওনার জীবদ্দশায় আমি প্রবন্ধ লিখেছি, সেসব প্রবন্ধ উনি পড়েছেন, উনি কোনো আপত্তি করেননি। এখন সামরিক বাহিনীর লোকরা, যেমন আমি ওনাকে ডেকে নিয়ে গেছি, কিন্তু এক জায়গায় উনি বলছেন, উই ক্যাপচার্ড রেডিও অন 27। এই ক্যাপচারটা এটা সামরিক ভাষা, আর্মির ভাষা। আর্মিকে আমি ডেকে নিয়ে গেল, তারা পজিশন নিলেই তারা ওটাকে তাদের ভাষায় বলবে যে আমরা ক্যাপচার করেছি। এটা হলো আর্মির ভাষা, এটাতে মাইন্ড করি না আমরা ওনার। আর যে বিতর্কের কথা আপনারা আমাকে শুরুতে বললেন, প্রশ্নের শুরুতে, বিতর্কের উদ্ভব হয়েছে, এটা সম্পূর্ণ মতলবী এবং রাজনৈতিক। প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষণা এটা ছেলে খেলা না, এটা যে কেউ দিতে পারে না। আমাদের স্মরণকালের, বাংলাদেশের স্মরণকালের ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলার পর থেকে জয়ী অনেক বড় বড় নেতার উদ্ভব হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা একে ফজলুল হক, এরা কেউই স্বাধীনতার ঘোষণার পরিবেশ পান নাই। একমাত্র 1971 সালে বঙ্গদেশের একটা খণ্ডিত অংশ, পূর্ববঙ্গে তদানীন্তন, এই অংশের বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একচ্ছত্র নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদের পূর্ণ বিকাশ ঘটাতে পেরেছিল। এবং এই আমাদের স্মরণকালের ইতিহাসে বঙ্গবন্ধুই একমাত্র সব রকমের ক্রাইটেরিয়া পূরণ করে স্বাধীনতা ঘোষণার পরিবেশ পেয়েছিলেন। স্বাধীনতা ঘোষণা তো ছেলে খেলা না। সেই স্বাধীনতা ঘোষণা করতে পারে তার জনপরিচিতি থাকে ব্যাপক, সেই স্বাধীনতা ঘোষণা করতে পারে যার আন্তর্জাতিক পরিচিতি থাকে, সামরিক বাহিনীর সাপোর্ট থাকে, এবং সেই মুহূর্তে শ্যাডো গভর্নমেন্ট ফর্ম করার প্রস্তুতি থাকে। এই সবগুলো ক্রাইটেরিয়া একমাত্র 16 কলা পূর্ণ হয়েছিল 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। কাজে ওই স্বাধীনতার ঘোষণা আমি তো বললাম নেতাজিও করতে পারেন নাই, দেশবন্ধুও করতে পারেন। আমাদের স্মরণকালের ইতিহাসে সর্বপ্রথম বাঙালির একটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছিল এই বাংলাদেশের খণ্ডিত অংশে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বপ্রথম সাংগঠনিক তৎপরতা। এই আমরা ক্ষুদ্র একটি দল যখন সংগঠিত হয়েছিলাম, তখনও আমাদের প্রধান দল যে সামরিক বাহিনী, তাও সংগঠিত হয়নি। আমরা বরং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেই বলেছি মুক্তিবাহিনী গঠন করার জন্য, দলে দলে মুক্তিযুদ্ধে যোগদানের জন্য।
এবং এটা শত্রুপক্ষ ঠিকই ধরে নিয়েছিল। শত্রুপক্ষ তাদের প্রথম বোম্বার্ডমেন্টের টার্গেট করেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে। 30শে মার্চ কালুরঘাটের উপরেই বোমা বর্ষণ হয়েছিল এবং সেটাই ছিল বাংলাদেশে হানাদার পাকিস্তান বাহিনীর সর্বপ্রথম বিমান হামলা। অর্থাৎ তারা আমাদেরকে ধরে নিয়েছিল তাদের সেই মুহূর্তের প্রধানতম শত্রু। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আমি আগেই বলেছি, বঙ্গবন্ধুর 7ই মার্চের সুস্পষ্ট নির্দেশনার দ্বারা অভিভূত বা উদ্বুদ্ধ বেতার কর্মীরাই করেছে। রাজনৈতিক নেতাদের স্বাধীনতা, তাদের তারা রেডিও চালু করতে কেন আসবে? ওরা এসে পার্টিসিপেট করতে পারে। সামরিক বাহিনী রেডিও চালু করবে, ওরা পাহারার ব্যবস্থা করতে পারে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কালুরঘাটে আমরাই গঠন করেছি। বলুন, যে কালুরঘাটে যে আপনারা রেডিওতে স্থাপন করেছিলেন, ওটা তো চট্টগ্রাম রেডিও যারা আপনারা ছিলেন কর্মকর্তা কর্মচারী, তারাই ওইটা করেছিল। আমরা মুসলিমেও সংখ্যক কয়েকজন। এই নামটা আমার দেওয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আমার সাথে প্রথম দিন আমি পেয়েছি আবুল কালাম সন্দীপ। ইনি বেতার থেকে বহিরাগত, আমার সাথে থাকতেন আমার ফ্যামিলি মেম্বারের মতো, একটা কলেজে অধ্যাপনা করতেন। আবুল কালাম সন্দীপ, আবদুল্লাহ আল ফারুক রেডিওর জুনিয়র অফিসার ছিলেন। এই দুজনকে আমি প্রথম দিন পেয়েছি। আর যারা এসেছিল তারা কাজে সহায়তা করে ইচ্ছা করে আসনে চলে গেছে, রাখতে পারিনি তাদের। তারপরের দিন এসছে, এই 3 জন হলাম আমরা। তারপরের দিন এসছে কাজী হাবিবুদ্দিন আহমদ মনি, আরেকজন কর্মী, এ নিয়ে বহিরাগত। তারপরে এবং আমিনুর রহমান, ইনি ইঞ্জিনিয়ারিং স্টাফ, রেডিওর স্টাফ। 28 তারিখে এসছেন শারফুজ্জামান, রাশেদুল হোসেন। 29 তারিখে এসছেন সৈয়দ আব্দুল শাকের, মুস্তফা আনোয়ার, রেজাউল করিম চৌধুরী। এই 10 জন হলাম আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্থপতি যাদেরকে বলা হয়। রাজনৈতিক নেতাদের মধ্যে একমাত্র এমেহান নান 26 মার্চ একবার উনি এককভাবে আমার অজ্ঞাতসারে, আরেকবার আমি যখন করেছি তখন এসছেন। আর কোনো দিন আসেন নাই 30 তারিখ পর্যন্ত। আর কোন রাজনৈতিক নেতা আসেন নাই, আমরাই চালিয়েছি। রেডিও আমাদের কাজ, ওরা আসবে কেন? ওদের অন্য কাজ। রাজনৈতিক নেতাদের তো অন্য রোল, তারা শুভেচ্ছা রেখেছেন আমাদের প্রতি। আর সামরিক বাহিনী তো বেতার প্রতিষ্ঠা করে নাই। সামরিক বাহিনীকে অনুরোধ করে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর পাহারার ব্যবস্থা উনি করেছেন। এবং ওদের সামনে যিনি মেজর ছিলেন, আমার তাৎক্ষণিক একটা প্রস্তাবে কোন রকম পূর্ব প্রস্তুতি ওরা ছিল না। উনি কিছু বলবেন রেডিওতে, এরকম কোন রকম আভাস উনি আমাদেরকে দেননি। আমি ওনাকে ঠাট্টার মতো যখন বলেছি, কেন বলেছিলাম জানি না, কথায় কথায় মেজর মাইনর বলে, তখনই উনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে এই বক্তব্য রয়েছে। তারপর উনি আরো কিছু বক্তব্য রেখে দ্বিতীয় তৃতীয় বক্তব্য আছে। প্রথম বক্তব্যটার কথা আমরা বলি আর কি, যেটা বঙ্গবন্ধুর নামে। তা এখন নানান রকমের উদ্ভট কথাবার্তা বলা হয়। এখন প্রত্যক্ষদর্শীর কথাটাকে উপেক্ষা করে অনেকেই, আমি আমাদের অনেক বুদ্ধিজীবীদেরকেও দেখি, কি প্রথমে নাকি উনি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম বলেন নাই, তারপর প্রেসার দিয়ে নাকি হয়েছে। কেউ কেউ দাবি করে